ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা সয়েল সায়েন্স ক্লাস, সয়েল সায়েন্সের একটা পরীক্ষা ছিল। পরীক্ষার পরে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করছি, তারপর আমরা আজকে এন্টোমোলজিতে চলে যাচ্ছি। আমরা কিন্তু এগ্রোনমি শেষ করেছি, সয়েল সায়েন্স শেষ করলাম, বেসিক সাবজেক্টগুলো আমরা আস্তে আস্তে শেষ করে আমরা আরো অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। এন্টোমোলজিতে আসলে আমাদের কোশ্চেন অ্যানালাইসিসটা আমি পার্টটা রাখিনি, কারণ হচ্ছে যে এন্টোমোলজিতে কোশ্চেন মূলত কোন কোশ্চেন গুলো হয় যে কোন পোকা, মানে জাস্ট তিনটা বা চারটা কোশ্চেন হয়। এক হচ্ছে যে মানে নেচার অফ ড্যামেজ, পোকার নাম, পোকার সাইন্টিফিক নেম, রোগের নাম। তোমাকে সিমটম বলবে, রোগের নাম বলতে মানে পোকার নাম বলতে হবে। তোমাকে পোকার নাম বলবে, সিমটম বলতে হবে। আর হচ্ছে নেচার অফ ড্যামেজ, পোকাটা কিভাবে খায়। এটাই হচ্ছে মেজর পার্ট। আর এরপরেও এন্টোমোলজিতে কিছু আপনার আমাদের বেসিক সংজ্ঞা আছে, যেমন আমাকে যদি বলে LD50 কি, কিংবা যদি বলে পেস্টিসাইড কি বা ইয়ে কি। আবার রিসেন্টলি কিছু পোকা আমাদের বাংলাদেশে আসছে, এদেরকে বলা হয় ইনভেসিভ পেস্ট। ইনভেসিভ মানে আগে কখনো আমাদের দেশে এই পোকা দেখা যায়নি, কিন্তু সম্প্রতি বাংলাদেশে এই পোকাটা নতুন করে আসছে। এটাকে বলা হয় ইনভেসিভ পেস্ট। তোমরা জানো ভুট্টার ক্ষেত্রে ফল আর্মি ওয়ার্ম একটা পোকা, যেটা বাংলাদেশে সম্ভবত 2018 নাকি 2000, আমি এটা পরে দেখাবো তোমাদেরকে। এর আগে কিন্তু এই পোকাটা এই অঞ্চলে ছিলই না। আবার তোমরা জানো কিনা, এই অঞ্চলে কিন্তু পঙ্গপাল, যেটা এই পঙ্গপালের একটা লক্ষণ বা এরকম কাছাকাছি মানের পোকা পাওয়া গিয়েছিল। বাট বাংলাদেশে যদিও পঙ্গপাল এখনো পাওয়া যায় না, ভারতীয় উপমহাদেশে ইনভেসিভ পেস্ট হিসেবে পঙ্গপাল। কারণ এটা আগে কখনো ভারতীয় উপমহাদেশে ছিল না, এখন রিসেন্টলি আসছে। এটা আফ্রিকান একটা পোকা। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা একটু যদি যাই, দেখো আমরা এন্টোমোলজির ক্ষেত্রে ডেফিনেশন গুলো, ইনসেক্ট কি, মাইট কি। মাইটের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলি, মাইটের ক্ষেত্রে আমরা যেটা ইয়েতে দেই, মানে মাইট নিরোধক হিসেবে দেই, সেটা কিন্তু মাইটিসাইড বলে না, সেটাকে বলে অ্যাকারিসাইড। সিম্পল এই তথ্যটা জানলেই এখান থেকে হয়। অনেক সময় মেটামরফোসিসের সংজ্ঞা আসে, মেটামরফোসিসের কয়টা ধাপ, যেমন হচ্ছে যে এগ, লার্ভা, নিম্ফ, অ্যাডাল্ট এরকম আসে, অথবা এগ, এগ, নিম্ফ, অ্যাডাল্ট এরকম সংজ্ঞাগুলো আসে। আবার অনেক সময় মানে অনেক সময় বিয়ের নাম না এসে আহ, এত বেশি আমার ইয়ে আসতেছে, মানে আমার আর চেহারা দেখা যাচ্ছে না। সরি, একটু ওয়েট করো। এই তোমরা আমার কথা শুনতেছো? জি স্যার। এই আমার স্ক্রিনে এত বেশি কথা আসছে, দাঁড়াও, এত AI অ্যাসিস্ট্যান্ট ইদানিং আসলে বেশি তোমার সার্ভিস এত বেশি জটিল করে ফেলতেছে সবকিছু। ওকে, একটু ওয়েট করো প্লিজ, আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে আমরা ইয়ে পড়বো, সংজ্ঞাগুলো পড়ে রাখবো। মোল্টিং কি, তোমরা জানো যে তোমার ইয়ে করে এই পোকামাকড়, পোকারা তোমার এই যে তোমার চামড়া, পুরোনো খোলস ফেলে দিয়ে নতুন খোলসি করে, সাপের মতো, এটাকে বলে মোল্টিং। হ্যাঁ, তো এই জিনিসগুলো সংজ্ঞাগুলো, একডাইসিস কি, ইনস্টার কি, তোমার খুব ছোট সংজ্ঞা আসে অনেক সময় যে পোকার যে তোমার শব্দ উৎপন্নকারী যে অর্গান, এটার নাম কি। এটাতে বলে, ইংরেজিতে বলে স্ট্রিডুলেটরি অর্গান। সিম্পল। IPM এর সংজ্ঞা তো তোমরা প্লান্ট প্যাথোলজিতে পড়বা, এগ্রোনমিতে পড়বা, সয়েল সায়েন্সে পড়বা, সব জায়গায় IPM আছে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এটা নিয়ে নতুন করে কিছুই বলার নাই। IPM টা আমাদেরকে একটা জিনিস জানতেই হবে, এটা একটু দেখে রাখবা। আচ্ছা, প্যারাসাইট, প্রিডেটর, প্যারাসাইটয়েড। হ্যাঁ, মানে কে কাকে খায়, কতটুকু ইয়ে হয়, এটার সাথে অনেক সময় এক্সাম্পল আসে যে কোনটার ক্ষেত্রে কোনটা প্যারাসাইট। হ্যাঁ, এই জিনিসটা আসে। সুপার প্যারাসাইট কি, মাল্টি প্যারাসাইট কি, এগুলো হচ্ছে আমাদের খুবই খুবই সিলি সংজ্ঞা, না বুঝলে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তবে এখানে দুইটা জিনিস খুব ইয়ে তোমার, সেটা হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল আর ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। এই সংজ্ঞা দুইটা কিন্তু পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, দেখে এটা আমি বোল্ড করে রাখছি। The lowest waste population density that causes economic damage and the level at which damage can no longer be tolerated, এটা হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল। আর ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, the pest density at which control measures should be applied to prevent an increasing pest population from reaching economic injury level. ইকোনমিক ইনজুরি লেভেলের আগের লেভেলটা হচ্ছে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। এই দুইটা লেভেলের জাস্ট সংজ্ঞাটা একটু জেনে রাখবা। তারপরে কিছু পোকা তোমার অ্যাট্রাক্টেন্ট বলা হয়, রিপিলেন্ট বলা হয়, যেটাকে যে কেমিক্যাল দেখে ওইখানে পোকা আর কাছাকাছি আসে না, তাকে বলা হয় তোমার কেমিক্যালস দ্যাট মেক ওরিয়েন্টেড মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম ইটস সোর্স। মানে বিপরীত দিকে চলে যায় ওই পোকার ইয়ে, ওই কেমিক্যালের গন্ধে বা কেমিক্যালের ইয়েতে।
দুর্গন্ধে। সেমিও কেবল ফেরোমন, সেক্স ফেরোমন নিয়ে তোমার প্রশ্ন অনেক সময় আসে যে সেক্স ফেরোমন কত রকম, কি কি, এটা তোমার ইয়েটা লিখতে হয়, এটা তোমার একটু দেখে রাখবা। যেমন ধরো যে বাংলাদেশে কোন জাতীয় ফলে ইয়ের ক্ষেত্রে, পোকার ক্ষেত্রে সেক্স ফেরোমন ইউজ করা হয় তোমরা জানো? ফ্লাই জাতীয়, ফ্রুট ফ্লাই বা মাছি জাতীয় এই ইয়ে ডিপটেরা টাইপের যেসব ইয়ে আছে, ডিপটেরা বর্গের যেসব ইনসেক্ট আছে সেগুলোকে আমরা ইয়ে করতে পারি, এই তোমার সেক্স ফেরোমন দিয়ে কন্ট্রোল করতে পারি। অ্যান্টিবায়োসিস ডায়োসিস, এটা LD50। LD50 তোমার এটা খুবই একটা মানে ফ্রিকুয়েন্টলি আসে একটা ইয়ে। ইটস এ কমন মেজর অফ acute toxicity that causes death due to 50% of treated animal. Lethal dose 50 is generally expressed in milligram। আচ্ছা, LD50টা তোমাদের মধ্যে কেউ আছো যে ক্লিয়ার করে বলতে পারবা? এন্টোমোলজি থেকে ভালো করে পড়ছো কেউ একজন যদি বলো, এই কেউ আছো? না হলে আমার কাছে এটা একটা ভিডিও আছে, তোমাদেরকে পরে আমি এটা ভিডিওটা শেয়ার করবো, গ্রুপে শেয়ার করে দেবো। অথবা LD50 বাংলা সহজ করে আমি গ্রুপে তোমাদের সাথে শেয়ার করে দিব। ঠিক আছে, এটা আমি টাইম কিল করতে যাচ্ছি না, এটা খুব সহজ সুন্দর। LD50, host plant resistance, the relative genetic ability of cultivar to produce a larger and higher quality of crop compared with the other cultivar exposed to the same infestation level। দেখো কোনো একটা গাছ যদি সে নিজেই যদি তোমার পোকামাকড় প্রতিরোধী হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড হোস্ট প্লান্ট রেসিস্ট্যান্ট, এবং সেক্ষেত্রে তোমার জেনেটিক ইয়ের কারণে কিন্তু সে রেসিস্ট্যান্ট। তো ওভিপোরাস রিপ্রোডাকশন তোমরা জানো, ওভিপোরাস বিভিপোরাস যদি মানে মাতৃগর্ভেই যেটা তোমার মানে জন্মগ্রহণ করে, যেমন মুরগির ক্ষেত্রে ডিম হয়, পরে ডিম ফুটে বাচ্চা হয়, এটা একটা ব্যাপার। আবার পেটের মধ্যে বাচ্চা হয়ে সেই বাচ্চা বের হয়, দ্যাট ইজ কল্ড ভিভিপোরাস। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হুইচ দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইজ কমপ্লিটেড ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল। সেক্ষেত্রে যদি তোমাকে বলি যে সাপে ডিম পারে তারপরে বাচ্চা হয়, এটা কি অভিপোরাস নাকি ভিভিপোরাস? এই জিনিসটা বুঝতে হবে যে যেটা ডিম ফেটে বাচ্চা হয় সেটা হচ্ছে ওভিপোরাস, আর যেটা পেটের মধ্যে বাচ্চা হয় পরে সেই বাচ্চা বের হয় সেটা হচ্ছে ভিভিপোরাস। পার্থেনোজেনেসিস সংজ্ঞাটা এটা তোমার দেখে নেবা, হোয়েন রিপ্রোডাকশন অকার্স উইদাউট হেল্প অফ মেল। তোমরা জানো কলা কিন্তু পার্থেনোজেনিক ফ্রুট, যে তোমার মানে মেল ইয়ে ছাড়াই যেটা তোমার রিপ্রোডিউস হতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো খুব বেশি আসে না, সেক্স ফেরোমন নিয়ে খুব বেশি কথা হয় না। ফেরোমন ট্র্যাপ, বাংলাদেশে নানা রকম ফেরোমন ট্র্যাপ আছে, ফেরোমন ট্র্যাপ গুলো কিভাবে ইউজ হয় এটা একটু দেখে রাখবা। এইবার আমি তোমাদেরকে এইখানে যে পোকাগুলো পড়াবো, ইনসেক্ট গুলো পড়াবো, সেই পোকাগুলো সম্বন্ধে তোমাদেরকে অলরেডি আমি একটা ক্লাস নিছি। সেই ক্লাসটা হচ্ছে ধান চাষের সমস্যা। ধান চাষের সমস্যা এবং ক্রিয়া। তো ঠিক আমরা যদি দেখি, আমরা যে তোমার ধান চাষের সমস্যা বইটা পড়ছি, সেই বইটাতে তোমার আমরা এখানে যে পোকাগুলো নিয়ে যে পড়াগুলো পড়ছি, এই পোকাগুলো সম্বন্ধে যদি বাংলা এবং ইংরেজিতে তুমি ভালো করে পড়ে ফেলো, তাহলে অ্যান্টোমোলজির প্রায় 70% তুমি কভার করে ফেললা। তোমাকে যদি আমার সাথে একজন কথা বলো, একজন রিফা আছো? জি স্যার, আছি। আচ্ছা রিফা, একটু মনে করো তো যে তোমার রাইস গল মিস বা রাইস মিস গল নাকি, সেটা তোমার কি সিমটম ডেভেলপ করে? রাইস গলমিট, শুট সিলভার অনিয়ন কি স্যার? হ্যাঁ খেয়াল হ্যাঁ নাই হ্যাঁ আমার। হ্যাঁ, অনিয়ন সিলভারি শুট। এই যে তুমি সিম্পলি এই শব্দটুকু মনে রাখলেই তুমি পার পাওয়া যাবে। এখন তোমাকে প্রশ্ন যদি উল্টা ভাবে করে যে অনিয়ন শুট সিমটম কার কোন প্রকার আক্রমণে হয়, তার সাইন্টিফিক নেম লেখো। তাহলে তুমি রাইস গল মিজার যদি সাইন্টিফিক নাম কি, অস্ট্রেলিয়া অরাইজি নাকি? স্যার এই মুহূর্তে খেয়াল নাই ওর সাইন্টিফিক নেমটা। আচ্ছা আমরা একটু দেখি, এই যে দেখো রাইস গলমিস ওরসিওলিয়া অরাইজ, তার মানে এটা তোমার এটা দিয়ে ইয়ে হলো। তো এই কয়েকটা তথ্য তোমার জানা লাগবে যে কোনটার আক্রমণে তোমার স্পেসিফিক যে ইয়েটা হয় সেটা দেখতে হবে, যে পাতায় তোমার আক্রমণ হচ্ছে, বা তোমার এটা কোনোটা তোমার রুটি আক্রমণ করে, কোনোটা আক্রমণ করে তোমার ধানের শীষে। যেমন আমি তোমাদেরকে বলছি যে ধানের যেটা তোমার গান্ধি পোকা, সেটা ধান ধান খেতে কোন স্টেজে আক্রমণ করে, সেটা মিল্কিং স্টেজে আক্রমণ করে। এটা অলরেডি তোমাদের একটা পরীক্ষা নিয়েছিলাম, সেখানে ছিল। তো মোটামুটি আমরা তাহলে যদি আমরা এইভাবে পড়ি তাহলে আমাদের
এই এন্টোমোলজিটা আমাদের পড়া হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এখন এন্টোমোলজির যে জিনিসগুলো আছে এখানে তোমার, এখানে নেচার অফ ড্যামেজ গুলো আছে, যে রাইস বাঘ কিভাবে আক্রমণ করে, সেল স্যাপ খেয়ে ফেলে, গাছের পাতা পাতা খেয়ে, পাতা থেকে রস খেয়ে ফেলে। সরি, সামনে গ্লাস ছিল না, তোমাদের সামনে জগে পানি খেলাম। ব্রাউন প্লান্ট হপার যেটা, এই পোকাটার নাম হচ্ছে কারেন্ট পোকা। ব্রাউন প্লান্ট হপার, বিপিএইচ, ফার্মাররা একে বলে কারেন্ট পোকা। এই পোকাটা কি করে? হপার বার্ন করে। তারপরে তোমার রাইস গলমিচ কি কি করে? সিলভারি শুট করে। তোমরা শুধু এইটুকু যদি মনে রাখো, অনিয়ন, সিলভারি শুট। তারপরে হচ্ছে যে ব্রাউন প্লান্ট হপারের ক্ষেত্রে তোমার তোমার কি করে? হপার বার্ন করে। এই জিনিসগুলো যদি তোমরা জানো তাহলেই তোমার মানে পারবা। আর এই যে দেখো, রাইস স্টেম বোরার, রাইস স্টেম বোরার যেটা করে ডেড হার্ট এবং হোয়াইট হেড সিমটম, ডেড হার্ট এবং হোয়াইট হেড সিমটম, এই দুইটা কাজ তোমার রাইস স্টেম বোরার করে। এখন এখানে সাইন্টিফিক নেম গুলো আমাদের পড়ে রাখতে হবে। এই হলে মোটামুটি আমাদের। আর দুই চারটা মানে কিছু ইয়ের ক্ষেত্রে মানে খুব কমন যেসব ইনসেক্ট আছে, এরকম 4-5টা কমন ইনসেক্টের ক্ষেত্রে বাংলাদেশে খুব কমন কিছু ইনসেক্ট আছে, সেগুলোর কিছু ম্যানেজমেন্ট করে রাখতে হবে। যেমন ধরো যে এই মুহূর্তে ধানের ক্ষেত্রে মোস্ট কমন ইনসেক্ট বিপিএইচ, ব্রাউন প্লান্ট হোপার, বা তোমার হচ্ছে যে রাইস ইয়েলো স্টেম বোরার যেটা হচ্ছে যে ধানের মাজরা পোকা। তারপরে হচ্ছে তোমার এই কি বলে এই আমার তো বারবার ডিস্টার্ব করতেছে। ওকে, ঠিক আছে। তা এই জিনিসগুলো দেখে রাখতে হবে, এই কয়টার মেজারমেন্ট দেখতে হবে। এবং তুমি, আমরা কিন্তু এতক্ষণ ধানের মধ্যে ছিলাম, ধান ছাড়াও আমাদের অনেক পোকা আছে। যেমন ম্যাঙ্গোর ক্ষেত্রে ম্যাঙ্গো উইভিল, উইভিল কিভাবে তোমার ইয়ে করে। ম্যাঙ্গো উইভিলটা তোমাকে প্রশ্ন করলো, এই আমাকে একটু রিফার সাথে কথা বলছি বা নুসরাতের সাথে কথা বলি। নুসরাত, হুম, কিভাবে বলো? ম্যাঙ্গো উইভিল কোন কোন অর্ডারে, কোন অর্ডারের ইনসেক্ট বলো? Coleoptera. গুড, ভেরি গুড। এই যে এটা কিন্তু অনেক সময় আসে, ম্যাঙ্গো উইভিল কোন অর্ডারে, বাটারফ্লাই কোন অর্ডারের, তারপরে তোমার এই ইয়ে মানে মাছি জাতীয় পোকা, ফ্লাই গুলা কোন অর্ডারের, ফ্লাই কোন অর্ডারের? নুসরাত বলো তো। Diptera. জিপ চেরা। এই যে এই জিনিসগুলো তোমার আমাদের এই ফ্যামিলি নেম আসবে, অর্ডার নেম আসবে, ইয়ে আসবে, এই জিনিসগুলো পড়ে রাখতে হবে। সো তারপরে হচ্ছে যে এগুলো কিন্তু ওই যে বডি পার্ট টার্ট এরকম আসে না, মাউথ পার্টস এর টাইপস এগুলো আমরা মানে অনার্সে পড়ার জন্যই আসে। অনেক সময় মশার মাউথ পার্টস এর ব্যাপারটা আসে, টাইপস অফ মাউথ পার্ট খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এগুলো জাস্ট পড়ে রাখার জন্য, যদি কোনো কারণে আসে তুমি যাতে মিস না করো। আচ্ছা, ডার্টি ডজন কাকে বলে? এটা আসে অনেক সময় যে 12টা ইয়ে নিচের মানে তুমি ডার্টি ডজেনের দুইটা এক্সাম্পল দাও। ডিডিটি আছে, তারপরে কার্বো পুরান আছে নাকি, এন্ড্রিন আছে, ডায়ালড্রিন আছে, অলড্রিন আছে। বা নিচের এটা যদি এমসিকিউ থাকতো তাহলে এখান থেকে 4টা উল্লেখ করে দিত এবং একটা দিত আননোন, বলতো যে নিচের কোনটি ইয়ে নয়, ডার্টি ড্রোজেন নয়, এভাবে দিত। তো তোমার প্রিডেটর কয়েকটা, তোমাকে যদি বলে যে 5টা উপকারী পোকার নাম লিখুন বা 2টা উপকারী পোকার নাম লিখুন, তখন তোমার কিন্তু যে ড্যামসেল ফ্লাই, টাইগার বিটল, ওয়াটার বাগ, এই প্রেইং ম্যান্টিস এই কথা লিখতে হবে। আর আরেকটা হচ্ছে ইনসেক্ট পেস্টের পাশাপাশি রডেন্টও কিন্তু আছে। রডেন্ট মানে হচ্ছে ইঁদুর, তারপরে কাঠবিড়ালি, বাদুড়, এরা কিন্তু আমাদের হচ্ছে রডেন্ট। তো রডেন্টের মধ্যে ইঁদুর সবচেয়ে বেশি আমাদের দেশে ক্ষতি করে। ইঁদুর কোন মৌসুমে বেশি ক্ষতি করে সবাইকে একটু মনে রাখার জন্য বলে দেই। ইঁদুর আমন মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতি করে। আমন মৌসুম হচ্ছে যে এই যে এখন যে ধান লাগাবে, এই ধান কাটবে কখন খেয়াল করে দেখো। এই ধান কাটবে যখন আমাদের শীতকাল আসবে কাছাকাছি, শীতের কাছাকাছি। তোমার ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। অগ্রহায়ণ মাস, ওই অগ্রহায়ণ মাস মানে অগ্রহায়ণের হচ্ছে তোমার তখন আহ বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র, তারপরে হচ্ছে অগ্রহায়ণ পৌষ। মানে তখন গিয়ে তোমার যেটা হচ্ছে এই ইয়ে এই শীতের ঠিক ইমিডিয়েট আগে দিয়ে তখন মাঠঘাট শুকায় যায়। মাঠঘাট যখন শুকায় যায়, ইঁদুর গিয়ে তখন তোমার আক্রমণ করে। ইঁদুরের প্রবলেমটা হচ্ছে ইঁদুর কিন্তু তোমার ধান জাতীয় ফসল কিন্তু খায় না, এরা কন্টিনিউয়াস কাটে, কারণ এদের দাঁত তোমার বাড়ে। এখন ইঁদুরের কিন্তু প্রচুর ব্রিডিং হয়, প্রচুর বাচ্চা উৎপাদন করতে সক্ষম। তো এই জন্য কিছু ইঁদুর সম্বন্ধে একটু জেনে রাখতে হবে। তোমার ভাইয়া ভাতে অনেক সময় জিজ্ঞেস করে, বাংলাদেশে প্রতি বছর ওই আমন ধানের ওই সময়ে
ইঁদুর নিধন অভিযান হয়, বাংলাদেশে ইঁদুর নিধন অভিযান হয়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে তোমার ইঁদুরের তোমার প্রকারভেদ, ইঁদুরের তোমার হচ্ছে যে দুইটা রডেন্টিসাইড, তোমরা জানো লানি রেট একটা ইয়ে আছে, রাস্তায় বিক্রি বিক্রি করে লানি রেট, সেটা হচ্ছে ইঁদুর মারার একটা ইয়ে। তো এগুলো আসে না, ইনসেক্ট মাইটের পার্থক্য আসে না তোমার ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্টে তোমার জাস্ট সিম্পলি ইয়ে সম্বন্ধে, হানিবি সম্বন্ধে একটু ভালো ডিটেল জানানো রাখবা, যে হানিবির কাস্ট কয়টা, তারপরে রানী মৌমাছির কাজ কি, মৌমাছির কাজ কি, তারপরে হচ্ছে তোমার হানিবির কয়েকটা ভ্যারাইটির নাম আসে অনেক সময়, এটা আমার বইতে যদিও নাই, তোমরা একটু মনে রাখো সবাই। হানিবির ভ্যারাইটি, যে কোন হানিবি মানে জাতটা কি, এটা তোমরা জানো এপিস ফ্লোরা হচ্ছে হানিবির সাইন্টিফিক নেম। তো ওইটার আবার তোমার ইয়েটা আসে, ফল আর্মিওয়ান সম্বন্ধে তোমার ডিটেল তথ্য আসে, ফল আর্মিওয়ান কোন কিংডমের কোন ফাইলামের কোন ইয়ার, ফল আর্মিওয়ান বাংলাদেশে আসছে 2016 সালে প্রথম। হ্যাঁ, এর আগে কিন্তু এটা দেখা যায় না। এটার সিমটম কি, এটার পোকাটার মাথার উপরে 4টা ফুটা থাকে, আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি, দেখাই ফেলি। এই শীটটা তোমাকে বাবা, ফল আর্মিয়মের বৈজ্ঞানিক নাম গত 5 বছরে যত বাড়ি বিভিন্ন জায়গায় হয়েছে, ফল আর্মিয়মের বৈজ্ঞানিক নাম আসে না এরকম কোনো জায়গা নাই, আসছেই। এবং তোমাদের আগামী 5 বছর এটা আসতেই থাকবে, কারণ এটা এখনো পর্যন্ত বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা পোকা। এই পোকাটা কিন্তু এখনো ম্যানেজ করা কঠিন। তোমরা দেখো, পোকা চিনার একটা উপায় হচ্ছে, দেখো এই যে উপরে 4টা দাগ ফোঁটা থাকে, দেহের উপরিভাগে দুপাশে লম্বা লম্বা গাঢ় রঙের দাগ রয়েছে, তারপরে মাথায় উল্টা ওয়াই আকারের মতো জালের মতো দাগ রয়েছে। তো তোমার ফল আর্মিয়ম চেনার উপায় কি, যে তোমার ক্যাটারপিলার, যেটা ক্যাটারপিলারের মধ্যে তোমার কি হয়, এটার তোমার জীবনচক্র কি, কয়টা ডিম পারে, পোকাটার বর্তমানে তোমার করণীয় কি, এই জিনিসগুলো তোমার ফল আর্মিয়াম কিভাবে খায়, এই জিনিসগুলো দেখে রাখতে হবে। এবং এখন দেখো এইখানে তোমার যে কয়েকটা ইয়ের নাম লেখা আছে ফল আর্মিয়ামের ক্ষেত্রে, যে কয়েকটা তোমার ইনসেকটিসাইডের নাম লেখা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখনই কোনো ইনসেকটিসাইড, ওই ডাইথেনিয়াম 45, কার্বোফোরান, এই জাতীয় কিছু ইনসেকটিসাইডের নাম লিখি, যেগুলো মানে বাজারে নাই, এগুলা ক্লাসের শিটে স্যাররা হয়তো পড়াইছিল কিন্তু আর কখনো আমরা দেখিনি। এই জন্য আমাদেরকে ইনসেকটিসাইডের নাম শিখতে হবে বর্তমানে বাজারে অ্যাভেলেবল। এরকম দেখো, ট্রেসার 45 SC, প্রতি লিটার পানিতে 0.4 মিলি হারে, সাকসেস 2.5 SC, প্রতি লিটার পানিতে 1.3 মিলি হারে, ডোজ সহ এটা শিখে রাখতে হবে। ওকে, পলারমিয়ামটা শিখলাম, এটা দরকার নেই। পেস্টিসাইড রেসিডিউ আমাদের সবজির মধ্যে পেস্টিসাইড লেগে থাকে, এই পেস্টিসাইডটা তোমার ইয়ে করার জন্য, মানে আমরা যে বাজার থেকে সবজি কিনে আসি, এর মধ্যে যে পেস্টিসাইডটা থাকে, এটা যদি আমরা একটু লবণ মিশ্রিত পানির মধ্যে 20 মিনিট ভিজিয়ে রাখি, তাহলে পেস্টিসাইডের ইফেক্টটা কমে যায়। তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, তোমরা পেস্টিসাইড সহ ইয়ে খাবা না। তো আমরা যেটা বলতেছিলাম, যে তোমার এখন ধান খেতে যে সব পোকা হয়, সেটার জন্য আমরা ধান চাষের সমস্যা এই বইটা থেকে যদি আমরা পড়ে ফেলি, তাহলে এন্টোমোলজির 70% কভার করে ফেলবে। এবং পরবর্তীতে এন্টোমোলজির এই বইটা যদি আমরা এগ্রি ক্যারিয়ারের বা তোমাদের কাছে যে বই আছে সেই বইটা যদি তখন তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমার একদম কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে। ঠিক আছে, লোকাস সম্বন্ধে একটু জেনে রাখবা, পঙ্গপালের তোমার দেখতে কেমন, পঙ্গপালের কি। আর এইটা তো খুবই ইম্পর্টেন্ট, সাইন্টিফিক নেম এবং লিস্ট। যদিও এটা সবচেয়ে, আমি তোমাকে এক বাক্যে বলে দিয়েছি যে সাইন্টিফিক নেম আসে পোকার, তারপরে ফ্যামিলি নেম আসে। তা মোটামুটি তোমার এই যে সাইন্টিফিক নেম এবং ফ্যামিলি নেম, এগুলো যদি তোমরা না জানো, তাহলে এটা যদি মুখস্থ করতে না পারো, তাহলে কিছুই করার নাই। কারণ এটা তোমার আসে, পিঙ্ক বোরার কি, রাইসের ক্ষেত্রে পিঙ্ক বোরার, আখের ক্ষেত্রেও পিঙ্ক বোরার আছে। দেখো, আখে সেসমিয়া ইনফ্লুয়েন্স, আর রাইসের ক্ষেত্রেও পিঙ্ক বোরার হচ্ছে সেসমিয়া ইনফ্লুয়েন্স। তো পোকামাকড়ের সাইন্টিফিক নেম এগুলা মুখস্থ করে ফেলতে হবে। এখন যদি বলো যে স্যার একটা একটা করে ধরে ধরে পড়ান, এগুলো তো পড়ার কিছু নাই। তো এই ভেজিটেবলের ক্ষেত্রে কিছু আছে। এই হচ্ছে মোটামুটি অ্যান্টোমোলজিতে, এগুলো আমার এমসিকিউ দরকার নেই। সো অ্যান্টোমোলজির এই জিনিসগুলা, আমরা অ্যান্টোমোলজির এটার সাথে আমরা আরেকটা জিনিস তোমাদের কভার করতে হবে, সেটা বলে রাখি। আমাদের পোকামাকড় কিন্তু শুধুমাত্র ধানে এবং ইয়ে হয় না। তোমার যদি মনে করো যে তোমার পোকামাকড়, যেমন তুমি পাট গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা দিতে যাচ্ছ, তো পাট গবেষণা ইনস্টিটিউটের ক্ষেত্রে তোমার জুট, এই যে কি বলে সেমিলুপার, যেটা সেমিলুপার কিভাবে আক্রমণ করে, সেমিলুপারের কোন স্টেজে আক্রমণ করে, তোমার সিমটম কি, তারপরে তোমার ম্যানেজমেন্ট কি জানো। তোমার পাটের ক্ষেত্রে এই যে সেমিলুপার, তোমার যদি তোমার একটা কেরোসিন মিশ্রিত দড়ির মধ্যে যদি উপর থেকে টাইম দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এগুলো ঝরে ঝরে নিচে পড়ে যায়। তারপরে আবার তোমার হচ্ছে হাইজিন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। যখন একবার পাট তুলবে, তখন জমিতে এগুলো ডিম বা কিড়া রয়ে যায়, এটাকে তোমার আগুন দিয়ে পুড়াই ফেলতে হয়, কিংবা তোমার জমিটাকে চাষ করে ফেলতে হয়। তারপরে এই জিনিসগুলো ভালো করে পড়ে রাখতে হবে। তো ধান, পাট, ভুট্টার ক্ষেত্রে আমরা জানলাম যে ভুট্টার ক্ষেত্রে পোকা,
এবং আরেকটা জিনিস তোমাদের স্টোরড গ্রেন পেস্ট। স্টোরড গ্রেন পেস্ট বলতে আমরা যখন পোকাগুলোকে মানে ধানগুলোকে, গমগুলোকে, ভুট্টাগুলোকে স্টোরে সংরক্ষণ করি, স্টোরে সংরক্ষণ করলে তোমার নানান রকম পোকা হয়। তোমরা যেমন রাইস উইভিল আছে, তারপরে ফ্লাওয়ার বিটল, রাইস ফ্লাওয়ার বিটল আছে। তো এই জিনিসগুলো কয়েকটা পোকার নাম, স্টোরড গ্রেন পেস্টও আমাদের শিখে রাখতে হবে। তারপরে কিছু ফ্রুটের ক্ষেত্রে কিছু তোমার জানো, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পোকার নাম হচ্ছে বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা। বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী, ফ্রুট এন্ড শুট বোরার অফ ব্রিঞ্জাল, ফ্রুট এন্ড শুট বোরার অফ ব্রিঞ্জাল। এই ফ্রুট এন্ড শুট বোরার অফ ব্রিঞ্জালের সাইন্টিফিক নেম বারবার আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, এটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে। তো বেগুনের ফ্রুট এন্ড শুট বোরার এবং এফিড, যেটা এফিড হচ্ছে তোমার, এফিড কোথায় হয়? সরিষাতে এফিড হয়, তারপরে হয় সিম গাছে এফিড হয়, শীতকালে এফিড জাতীয় পোকা হয়। এবং মিলিবাগ গাছের কোথায় হয় জানো? মিলিবাগ, এই যে আম গাছে কিন্তু মিলিবাগ হয়। আম গাছে, সরি, আম গাছে মিলিবাগ হয়। মিলিবাগ গুলো আবার ছাত্রা পোকা বলে, হোয়াইট ফ্লাই। হোয়াইট ফ্লাই কে বলা হয় ছাত্রা পোকা, বাংলায় বলে ছাত্রা পোকা, হোয়াইট ফ্লাই। তো আমের উপরে বা তুমি কোনো গাছের উপরে দেখবা সাদা মানে হয়ে রয়েছে, ওই সাদাটা যদি একটু হাত দিয়ে স্ক্র্যাচ করো, দেখবা ভিতরে ছোট ছোট পোকা ছিল। এই যে মিলিবাগ, হোয়াইট ফ্লাই, এগুলো কন্ট্রোল করা কিন্তু কঠিন, আবার এটা কন্ট্রোল করা সহজ। এটার উপরে তোমার যদি সাবানের গুঁড়া, মানে তোমার এই যে ধরো যে সার্ফ এক্সেল বা হুইল পাউডার পানির মধ্যে গোলায় যদি স্প্রে করা হয়, এই যে এগুলার চামড়া এত বেশি পাতলা, যেটা তোমার ব্রাস্ট হয়ে, চামড়াটা ব্রাস্ট হয়ে যায়, ফলে হয়ে যায় কি, পোকাটা মারা যায়। তাইলে তোমার এই মিলিবাগের তোমার ম্যানেজমেন্ট, হোয়াইট ফ্লাই, মিলিবাগটা আমের ক্ষেত্রে কি ক্ষতি করে জানো? একটা আম কিনবা, দেখবা আমের উপরে কালো কালো হয়ে রয়েছে, হ্যাঁ। তো কালো কালো যে এগুলো হয় আমার কাছে, এই একটা উদাহরণ, এই একটা আমের কাছেটা দাও না, এই যে ওইটা দেখতেছি আমি কালো আছে, ওই যে লাল লালটার মধ্যে। হ্যাঁ ঠিক আছে। এই যে তোমরা দেখো, এই যে আমের এই যে এই সাইডটাই কালো কালো হয়ে গেছে, এই যে এই সাইড দিয়ে তোমার হয়ে পড়ছে, এই যে কষ পড়ছে, এখানে যে কালো কালো হয়েছে, এটা মূলত এখানে মিলিবাগ যে পোকাটা, সেই পোকাটায় তোমার তার তোমার হানি ডিউ এর মতো, মানে মধুর মতো একটা ফেলে, ফলে ওখানে ফাঙ্গাস আক্রমণ করে, ওটাকে বলে সেকেন্ডারি ইনফেকশন। ওই যে ফাঙ্গাস আসলো মিলিবাগের একটু মধুর মতো কারণে, ফলে এখানে কালো কালো হয়ে গেছে। এই যে এটা তোমার এরকম, এই জিনিসগুলো তোমরা ম্যাঙ্গোর ক্ষেত্রে পড়ে রাখবা। তারপরে আমাদের মেজর ইয়ের মধ্যে তোমার এই যে ম্যাঙ্গো উইভিলটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার ইয়ার ব্রিঞ্জালের তোমার খুবই ইম্পর্টেন্ট। আর ভুট্টার ওই যে ব্রিঞ্জালে হচ্ছে ফুট এন্ড শুট বোরার, ভুট্টার ক্ষেত্রে হচ্ছে ফল আর্মিওর। এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। তবে এক এক তোমার কম, এক এক রকম গাছে এক এক রকম পোকার আক্রমণ হয়, পালসে একরকম পোকার আক্রমণ হয়, আবার ভেজিটেবলে একরকম পোকার আক্রমণ হয়, ফ্রুটে একরকম পোকার আক্রমণ হয়। তো মিষ্টি কুমড়া জাতীয় বা কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে, বা লাউ জাতীয় বা গোট জাতীয় ফসলের ক্ষেত্রে তোমার দেখা যায় যে তোমার ফ্লাই, ফ্রুট ফ্লাই যেটা, এটা তোমার বেশি আক্রমণ করে, এবং এটা আমরা কন্ট্রোল করতে পারি সেক্স ফেরোমন দিয়ে। এটা সেক্স ফেরোমন দিয়ে কিন্তু সব পোকা কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। সো আমাদের এই ছিল আজকে এন্টোমোলজি ক্লাস। এন্টোমোলজি তোমরা ভালো করে বাকিটুকু দেখবা, যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিব। LD15 নিয়ে তোমাদের একটা ছোট একটা ভিডিও বা একটা আছে, এটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। সো কার কোনো কথা আছে? আমি বুঝলাম না, আমি তোমাদেরকে বললাম যে কারো কোনো কথা আছে, কেউ কোনো কথা বলতেছো না। স্যার কোন পোকা কোন স্টেজে আক্রমণ করে এগুলো কি সবগুলোর ক্ষেত্রে দেখে রাখতে হবে? কোন পোকা কোন আক্রমণ সবগুলা তুমি দেখবে না, কিছু ইম্পর্টেন্ট পোকা আছে, যেমন ধরো ধানের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পোকা, আমি কিন্তু কথা বলতে গিয়ে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট পোকার কথা বলছি, এগুলো তো দেখতেই হবে। জি আর
তুমি ধরো যে পুরো ফ্যামিলি যেত, মানে যদি জেনে যাও তাহলে ওই পুরো ফ্যামিলিটা তোমার ওইটাকে কিভাবে আক্রমণ করে এটা তুমি জেনে ফেলবা। যেমন ধরো যেগুলো হচ্ছে তোমার লার্ভা উৎপন্ন করে, তো লার্ভা ম্যাক্সিমাম ক্ষেত্রে লার্ভাটাই আক্রমণ করে, পিউপা তো কখনো আক্রমণ করে না, তবে অনেক প্রকার ক্ষেত্রে অ্যাডাল্ট আক্রমণ করে। তো এটা জেনে রাখতে হবে যে কোথায় কোনটা অ্যাডাল্ট আক্রমণ করে কোনটা লার্ভা আক্রমণ করে। ঠিক আছে। জি স্যার। আশিস, তুমি মেসেজ না দিয়ে কথা বলো, দয়া করে এই ভুলগুলা করো না। তুমি বিসিএস এর ভাইবা দিতে গিয়ে স্যার তোমাকে জিজ্ঞেস করবে এই তোমার প্রশ্নের এটার উত্তর কি, তখন তুমি বলো স্যার আপনার আমি মেসেজে জানাইতেছি, ইনবক্স চেক করেন। এই আশিস কথা বলো। ওকে ঠিক আছে, তোমাদের সাথে আজকে আমার কথা শেষ। আমি নেক্সট ক্লাস কবে হবে তোমাদের জানাবো। কালকে ক্লাস নিশ্চিত ভাবে হচ্ছে না, আর পরে কবে ক্লাস হবে সেটা আমি বলতে পারছি না। কারো কোনো কথা আছে? ওকে, গুড নাইট।